বেশিরভাগ সেলস অবজেকশনই মূলত 5টা ক্যাটাগরিতেই পড়ে থাকে। এই 5টি সেলস অবজেকশন ক্যাটাগরি হচ্ছে প্রাইস, প্রতিযোগী বা সম্পর্ক অথবা রিলেশনশিপ, সময় ও রিসোর্স, টাইমিং বা সঠিক সময় এবং প্রোডাক্ট বা ভ্যালু। এই 5টি ক্যাটাগরিতে যে কোনো ক্রেতার স্টেটমেন্ট পড়ে থাকে, অর্থাৎ ক্রেতা যখন বিক্রেতাকে কোনো অবজেকশন করে থাকে তখন সেগুলোর বেশিরভাগই এই 5টি ক্যাটাগরির একটিতে পড়তে পারে। শুরু করা যাক প্রথম ক্যাটাগরি থেকে। উদাহরণ হিসেবে, এই প্রোডাক্টের দাম খুবই বেশি বা এই প্রোডাক্টের দাম বেশি। কখনোই আপনার পণ্যের দামটাকে মূল হিসেবে দেখবেন না বা সেলিং পয়েন্ট হিসেবে দেখবেন না, নেভার। সেজন্য ক্রেতা এই ধরনের অবজেকশন করলে ক্রেতার সাথে আপনার পণ্যের দাম নিয়ে তর্ক করতে যাবেন না। মনে রাখবেন, আপনার পণ্যের দাম আপনার পণ্যের ফিচার ও বেনিফিট নয়। কখনোই ক্রেতার এই স্টেটমেন্টে এমন ধরনের উত্তর দিতে যাবেন না, আমরা আমাদের প্রতিযোগীর চেয়ে অল্প মূল্যে প্রোডাক্ট দিচ্ছি, বা এই দাম কিন্তু বেশি না ভাই, অথবা আমার মনে হয় না এটা ততটা একটা দামি একটা প্রোডাক্ট। এই ধরনের স্টেটমেন্ট দিতে যাবেন না। এই ধরনের উত্তরে আর্গুমেন্টিভ টোন চলে আসতে পারে, যা পরবর্তীতে তর্কে কনভার্ট হয়ে যেতে পারে। এই ধরনের উত্তর দেওয়ার বদলে আপনার উচিত হবে ক্রেতাকে আবার ঘুরে ফিরে আপনার পণ্য বা সেবা সম্পর্কে বোঝান, ক্রেতা কি কি পাচ্ছে সেগুলো দেখান এবং মনে করিয়ে দিন। ক্রেতাকে বোঝান ভ্যালু আর দামের পার্থক্যটা কোথায়। ক্রেতার এই স্টেটমেন্টে আপনি হয়তো উত্তর দিতে পারেন, আপনি পণ্য কিনলে আপনার সময় বাঁচবে, যে সময়টাতে আপনি অন্য কাজ করতে পারবেন, কিংবা আপনি পণ্য কিনতে চাইছেন কেন, যাতে করে আপনার পণ্যের উপকার হয়, আর প্রত্যেকটা বার যাতে আপনি এই পণ্য বা সেবা দেখে বিরক্ত না হন বা আমাদের গালাগাল না করেন, সেজন্যই তো এই পণ্যটা কিনতে চাইছেন, তাই না? আমাদের এই পণ্য আপনার সেই উদ্দেশ্যকেই 100% পূরণ করবে। অথবা আগে আপনার এই কাজটা করতে 2 জন মানুষ লাগতো, যেটা আমাদের পণ্য বা সেবা আপনাকে করে দিচ্ছে সঠিকভাবে প্রত্যেকবার করে। আমাদের বাজেট তো এত বেশি না ভাই, বা আমাদের বাজেট আরো কম। ক্রেতা আপনাকে এই কথা বলছে মানে ক্রেতার বাজেট আসলেই নেই, কিংবা ক্রেতা আপনাকে টেস্ট করে দেখতে চাইছে। এটা এক ধরনের বার্গেনিং স্ট্র্যাটেজি। মনে রাখবেন, আপনি এই কনভারসেশনে আছেন একটা বিশেষ কারণে। আপনার ক্রেতা একটা সমস্যায় ভুগছে, যেটা আপনার পণ্য বা সেবা দ্বারা সলভ করে দেওয়া সম্ভব। ক্রেতার সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ক্রেতার ভেতরে এই সমস্যা নিয়ে একটা অতিরিক্ত টেনশন জমা হতে থাকবে। অন্যদিকে আপনার কাছে ক্রেতার এই সমস্যার সমাধান অলরেডি রয়েছে, তাই না? এবার আপনার প্রাইসিং স্ট্র্যাটেজি চেঞ্জ করুন। ক্রেতার সামনে সাবস্ক্রিপশন কিংবা ফোমো অথবা অফার বা ডিসকাউন্ট, বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রাইসিং ও বার্গেনিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুন। ক্রেতাকে আপনার পণ্যের ভ্যালু বা বেনিফিটস দেখান। ক্রেতা যদি তারপরেও এই একই কথাই বলতে থাকে, তাহলে আপনার পণ্য বা সেবা বিক্রির জন্য ভবিষ্যতের কোনো একটা দিন তারিখ ক্রেতার সাথে মিলিয়ে নিন এবং ক্রেতার লিড কালেক্ট করে রাখুন। মাসখানেকের ভেতর ক্রেতাকে 2-4 বার ফলো আপ করুন, আর এই ফলো আপই আপনাকে এবার পণ্য বা সেবা বিক্রি করতে সাহায্য করবে। আমি অন্য জায়গায় এর চেয়ে কম দামে কিনতে পারবো ভাই, বা ভাই অমুক জায়গায় তো এই জিনিসের দাম আরো কম। এই ধরনের কথা বলার পেছনে ক্রেতার বেশ কয়েকটা মোটিভ থাকতে পারে। তাই উত্তর দেওয়ার আগে আপনাকে এটা বুঝে নিতে হবে আসলে ক্রেতা কোন মোটিভে হাঁটছে। আপনার এই পণ্যের কি কোনো কম্পিটিটর আছে? থাকলে কারা? তাদের প্রোডাক্ট আর আপনার প্রোডাক্টের মধ্যে পার্থক্য কোন কোন পয়েন্টে? নাকি ক্রেতা ডিসকাউন্ট চাইছে বলে এই ধরনের কথা বলছে? যদি ক্রেতার মোটিভ এই ধরনের হয়ে থাকে, তাহলে ক্রেতাকে এক কথায় আপনার শেষ দাম বলুন, যেটা আপনি অ্যাকসেপ্ট করতে রাজি আছেন। আর তারপর যদি ক্রেতা না মানতে চায়, তাহলে ক্রেতাকে সরাসরি মানা করে দিতেও আপনি রাজি আছেন সেটা জানিয়ে দিন। মাঝে মাঝে কিছু ক্রেতা এই ধরনের কথা বলার পেছনে মূলত ডিসকাউন্ট আশা করে থাকে, অর্থাৎ তারা আপনাকে ডিসকাউন্ট দেওয়ার কথাটা সরাসরি না বলে আপনি ডিসকাউন্ট দিতে চাইছেন কিনা বা আপনি দাম কমাতে রাজি আছেন কিনা সেটা বোঝার জন্যই মূলত তারা এই স্টেটমেন্ট দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে নেগেটিভ রিভার্স সেলিং ট্যাকটিক্স ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্রেতাকে বোঝান আপনি মূল্যের নিচে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, তাহলে ক্রেতা আপনাকে আবার ডেকে নেবে। আর যদি আপনার ক্রেতা সত্যি সত্যি ভেবে থাকে যে সে এর চেয়েও কম মূল্যে আপনার পণ্য বা সেবার মতো আরেকটা পণ্য বা সেবা কিনতে পারবে, তাহলে আপনার কাজ হবে আপনার সেই কম্পিটিটরের পণ্যের সাথে কম্পেয়ার করে ক্রেতাকে দেখানো কেন আপনার পণ্য বা সেবা আপনার প্রতিযোগীর পণ্যের চেয়ে ভ্যালুয়েবল। দ্যাটস ইট। চলুন এবার যাওয়া যাক দ্বিতীয় ক্যাটাগরিতে। উদাহরণ হিসেবে, আমি আসলে অমুক কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছি অলরেডি, আমি অলরেডি একই ধরনের প্রোডাক্ট ব্যবহার করছি। শুরুতেই এই ধরনের ক্রেতাদের জিজ্ঞেস করুন তাদের বর্তমান ব্যবহার করা প্রোডাক্টে কি সমস্যা দেখা দিয়েছে যার কারণে সেই প্রোডাক্টের অল্টারনেটিভ খুঁজছে। ক্রেতাকে এই প্রশ্ন করার মাধ্যমে আপনি ক্রেতাকে জানিয়ে দিলেন যে আপনি বুঝতে পারছেন যে ক্রেতা তার বর্তমান সলিউশনে 100% স্যাটিসফাইড নয়। সেক্ষেত্রে ক্রেতার সাথ থেকে তার বর্তমান সলিউশন সম্পর্কে ধারণা নিয়ে নিন, জেনে নিন ক্রেতা কেন আপনার থেকে পণ্য বা সেবা দেখতে চাইছে।
এই উত্তরগুলো পেয়ে গেলে ক্রেতাকে এবার আপনার পণ্য আর ক্রেতার বর্তমান ব্যবহার করা পণ্যের মাঝে পার্থক্যটা একবার ভালো করে বুঝিয়ে দিন। ক্রেতাকে বোঝান ক্রেতা যদি আপনার সমাধান নেয় তাহলে ক্রেতার কোন কোন দিকগুলো থেকে বেনিফিট হবে। ক্রেতাকে দেখান আপনার সমাধান কেন আপনার প্রতিযোগীর সমাধানের চেয়ে বেশি এফেক্টিভ। ক্রেতার থেকে প্রশ্ন করার মাধ্যমে যে তথ্য নিয়েছেন সেটা থেকে আপনি বুঝতে পারবেন এই ধরনের ক্রেতারা আসলে কি দেখে পণ্য কেনে বা কেন ও কোন মোটিভে পণ্য কিনে থাকে। আর এই তথ্য আপনাকে ভবিষ্যতে এই ধরনের ক্রেতা আরো এফেক্টিভলি হ্যান্ডেল করতে সাহায্য করবে। করে আমি তো ভাই এমনি তথ্য নিচ্ছিলাম, বা আমি আমার বর্তমান সলিউশনে খুশি, জাস্ট একটু দেখছিলাম। এই ধরনের স্টেটমেন্ট যেসব ক্রেতারা করে থাকে তারা মূলত স্বীকার করতে চায় না যে তারা আসলে তাদের বর্তমান সলিউশন বা বর্তমান প্রোডাক্টে ততটা স্যাটিসফাইড নয়। আর এই কথাটাকেই তারা ওভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে থাকে। যেহেতু আপনি জানেন যে এই ধরনের ক্রেতারা স্যাটিসফাইড নয়, সেহেতু এই ধরনের অবজেকশন হ্যান্ডেল করার জন্য আপনাকে প্রশ্ন দিয়ে কথা চালিয়ে যেতে হবে। কখনোই জোর করে ক্রেতাকে আপনার পণ্য বা সেবা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, বা সরাসরি ক্রেতার সামনে আপনার কম্পিটিটরের সাথে আপনার পণ্য বা সেবাকে তুলনা করতে যাবেন না। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন কেন সে স্যাটিসফাইড নয়, বা কেন তার বর্তমান প্রোডাক্ট তাকে খুশি করতে পারছে না। অর্থাৎ আপনি তাকে প্রশ্ন করতে করতে তার ব্যবহার করা বর্তমান প্রোডাক্টের ফিচার্স, বেনিফিটস, কি কি সমস্যা আছে সেগুলো জেনে নিন এবং এক এক করে প্রত্যেকটার সাথে আপনার পণ্যের সুবিধা জুড়ে দিন। ক্রেতা যখন আপনাকে উত্তর দিতে যাবে তখন সে নিজে থেকেই ভেবে এটা বুঝতে পারবে যে সে কত বড় ভুল করেছে আপনার পণ্য বা সেবা বাছাই না করার কারণে। আর ক্রেতার এই সেলফ ক্লোজারই আপনাকে ক্রেতার কাছে পণ্য বা সেবা বিক্রি করতে সাহায্য করবে। আন্ডারস্টুড? আপনার প্রতিযোগী থেকে শুনলাম আপনার পণ্য নাকি ভেঙে যায়, বা অমুকের থেকে শুনলাম আপনার পণ্য তো নাকি অমুক ক্ষতি হয়, বা ভাই আপনার পণ্য নাকি ভালো না। এই ক্ষেত্রে সবসময় স্পষ্ট ভাষায় বলুন যেটা শুনেছেন সেটা মিথ্যে। এই কথা বললেই এই সমস্যা কেটে যাওয়ার কথা, কিন্তু তারপরেও যদি ক্রেতা এই ধরনের স্টেটমেন্ট করতেই থাকে তাহলে ক্রেতাকে স্পষ্টভাবে দেখান কেন ক্রেতার স্টেটমেন্ট মিথ্যে এবং সেটাকে প্রমাণ করুন। কখনোই আপনার প্রতিযোগীকে বা ক্রেতাকে মিথ্যে স্টেটমেন্ট দেওয়ার জন্য গালাগাল কিংবা নিচে নামিয়ে কোনো কথা বলতে যাবেন না। বেশিরভাগ সময় এই ধরনের স্টেটমেন্ট ক্রেতারা দিয়ে থাকে আপনাকে টেস্ট করে দেখার জন্য কিংবা আপনাকে নিচে নামিয়ে রাখার জন্য, যেটা একটা বেসিক কন্ট্রোলিং ট্যাকটিক্স। সেজন্য স্পষ্ট ভাষায় ক্রেতাকে বলুন ও প্রমাণ করে দেখান কেন আপনার পণ্য বা সেবা অমুক স্টেটমেন্টের সাথে যায় না, কেন ক্রেতার স্টেটমেন্ট ভুল ও মিথ্যে। আমি ভাই এই টাইপের পণ্য আগেও কিনেছি আর কিনে ভাই ধরা খেয়েছি, বা আমি এই টাইপের প্রোডাক্ট কিনে ঝামেলায় পড়েছি আর কিনতে চাই না ভাই। এই কথা শুনে অনেক বিক্রেতাই ভরকে যান, কিন্তু এই অবজেকশন আসলে বেশ বড় একটা অপরচুনিটি হতে পারে বিক্রেতার জন্য। বিক্রেতা আপনাকে এই যে অবজেকশন করছে তার মানে দাঁড়াচ্ছে বিক্রেতা এই ধরনের পণ্য বা সেবায় আগ্রহী নয়, কিন্তু সে আপনার পণ্য বা সেবায় আগ্রহী। দুটো কিন্তু আলাদা বিষয়। এই অবজেকশন আসলে ক্রেতাকে এমপ্যাথি দেখান। ক্রেতাকে এটা বোঝান যে আপনি ক্রেতার সমস্যা এবং ক্রেতার বর্তমান সলিউশন ক্রেতাকে কিভাবে ভুগিয়েছে সেটার সাথে নিজেকে মেলাতে পারছেন। এখানে স্টোরি টেলিং করতে পারেন, ক্রেতার সাথে ক্রেতার বলা শব্দগুলো ব্যবহার করে কথা বলুন, এতে ক্রেতার মধ্যে ট্রাস্ট জন্মাবে। এটা এক ধরনের সেলস লিঙ্গুইস্টিক ট্যাকটিক্স। ক্রেতার ভেতরে যখন এমপ্যাথি তৈরি হয়ে যাবে তখন ক্রেতাকে আপনার পণ্য কিভাবে সাহায্য করতে পারে এবং কিভাবে আপনি হাতে ধরে সাহায্য করে যাবেন সবসময় এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝান। ক্রেতাকে বোঝান আপনি ক্রেতাকে সময় দিতে রাজি আছেন এবং ক্রেতা আপনার উপর ট্রাস্ট করতে পারে। ইজি, রাইট? সময় ও রিসোর্স হচ্ছে সেলস অবজেকশনের তৃতীয় ক্যাটাগরি। উদাহরণ হিসেবে, আমার এখন এই পণ্য নিয়ে কথা বলার বা কথা শোনার সময় বা রিসোর্স কোনোটাই নেই, বা ভাই পরে কথা বলছি, এখন সময় নেই আসলে, অথবা আমি ফ্রি হয়ে আপনাকে জানাচ্ছি ভাই। এটা সবচেয়ে কমন একটা সেলস অবজেকশন। এই ধরনের সেলস অবজেকশন স্বভাবতই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ করে থাকে সিচুয়েশনটা এড়িয়ে যাওয়ার জন্য। তারা যতই বলুক তারা ফ্রি হয়ে আপনাকে জানাবে, তারা কখনোই কিন্তু সেটা করবে না। আর এটাও সত্য যে প্রত্যেকে আসলে নিজের কাজে ব্যস্ত। আর সেজন্য এই ধরনের অবজেকশন আপনাকে হ্যান্ডেল করতে হবে ক্রেতার সাথে কনসালটেটিভ সেলিং ম্যাথোডলজি অ্যাপ্লাই করে। মনে আছে তো কনসালটেটিভ সেলিং ম্যাথোডলজি অ্যাকচুয়ালি কি, না ভুলে খেয়ে বসে আছেন? ক্রেতাকে জিজ্ঞেস করুন ক্রেতা কেন এড়িয়ে যাচ্ছেন আপনাকে। ক্রেতাকে সরাসরি বলুন ক্রেতা থেকে আপনি কতক্ষণ সময় চাইছেন। আপনি হয়তো ক্রেতাকে এটাও বলতে পারেন শুধু একবার দেখুন, কিনতে হবে না আপনাকে। অথবা বলতে পারেন এটা দেখুন 2 মিনিটে, যদি পছন্দ না হয় তাহলে কেনা লাগবে না। এই স্টেটমেন্টগুলো বিক্রেতার কনফিডেন্ট প্রকাশ করে এবং ক্রেতা এই স্টেটমেন্টগুলো দ্বারা চ্যালেঞ্জড বোধ করে, থ্রেট ফিল করে। আর মানুষ থ্রেট ফিল করলে শুরুতে কি করে? রেগে যায়। আর রেগে গেলে কি হয়? যে রেগে যায় সে হেরে যায়। টাইমিং বা সঠিক সময় আরেকটা বড় সেলস অবজেকশনের ক্যাটাগরি। উদাহরণ হিসেবে, আমি এখন কিনতে চাইছি না, বা আমি ভাই এমনি দেখছিলাম প্রোডাক্ট, এখন কিনবো না। কখনোই ভুলে যাবেন না যে আপনি কোন ধাপে আছেন। আপনার ক্রেতা যদি প্রস্তুত না হতো বা আপনার ক্রেতার সাথে যদি আপনি এই স্টেজে না থাকতেন তাহলে আপনি এখন এই কথাগুলো শুনতেনই না। আপনি অবজেকশন পেয়েছেন মানে আপনি আর আপনার ক্রেতা দুজনেই সঠিক সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন।
আপনার ক্রেতার আপনার পণ্যটা হয় দরকার, না হয় ক্রেতা একই ধরনের সমস্যায় ভুগছে, অথবা আপনার প্রোডাক্টে সে আগ্রহী। যদি সে আগ্রহী না হতো তাহলে সে আপনার সাথে এখন পণ্য নিয়ে কথা বলতো না, বা আপনার কাছে তার লিড থাকতো না, তাই না? ক্রেতার ভেতর আর্জেন্সি তৈরি করুন। ক্রেতাকে দেখান এই পণ্য বা সেবা কত দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে, কত দ্রুত এই পণ্য বা সেবা স্টক আউট হয়ে যাচ্ছে। কারণ ক্রেতাকে যখন আপনি তাড়া দেবেন এই পণ্য বা সেবা কেনার জন্য, তখন ক্রেতা যেহেতু আপনার পণ্যে অলরেডি আগ্রহী, সেহেতু ক্রেতার মধ্যে এখন তৈরি হবে ভয়। কিসের ভয়? এই পণ্য বা সেবা হারিয়ে ফেলার ভয়, বা এই অফারটা মিস করার ভয়। 1979 সালে ড্যানিয়েল কাহনিম্যান তার প্রসপেক্ট থিওরিতে দেখান মানুষ লস থেকে দূরে যেতে চায়। কোনো মানুষই ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে লস করতে চায় না, মিস করতে চায় না। এটাকে লস অ্যাভারশন থিওরি বলা হয়। আর এই থিওরি অনুসারে আমরা আমাদের লাভের চেয়ে লস যাতে না হয় সেদিকে বেশি খেয়াল রাখি, লাভের চেয়ে লস থেকে বাঁচার দিকে বেশি মনোযোগ দিই। বোঝা গিয়েছে? প্রোডাক্ট বা ভ্যালু হচ্ছে সেলস অবজেকশনের পঞ্চম এবং শেষ ক্যাটাগরি। উদাহরণ হিসেবে, আপনার প্রোডাক্টে অমুক অমুক ফিচার্স আছে কি, বা আপনার প্রোডাক্ট থেকে আমি অমুক অমুক সেবা পাবো তো? দেখুন, যদি আপনার পণ্য বা সেবায় ক্রেতা যেসব ফিচার্স চাইছে সেগুলো যদি থেকে থাকে তাহলে সরাসরি বলুন রয়েছে, আর যদি না থাকে তাহলে ক্রেতাকে সরাসরি মানা না করে দিয়ে ক্রেতাকে জিজ্ঞেস করুন কেন ক্রেতার এই ফিচার্সগুলো দরকার, বা জিজ্ঞেস করতে পারেন এই ফিচার্সগুলোর বদলে একই টাইপের অন্য ফিচার্স চলবে কিনা। যদি আপনার পণ্য বা সেবায় ক্রেতার চাহিদা মতো ফিচার্স না থাকে তাহলে ক্রেতাকে আপনি পণ্য বা সেবার ফিচার্সগুলোর অল্টারনেটিভ বের করে দিন। ক্রেতার থেকে তথ্য নিন, যাতে করে ক্রেতাকে আপনার পণ্য বা সেবা এখন বা ভবিষ্যতে কখনো কনভার্ট করা সম্ভব হয়। চাইলে ক্রেতাকে আপনার পণ্য বা সেবা ট্রায়াল করিয়েও পার্থক্য বোঝানোর মাধ্যমে ক্রেতার অমুক অমুক ফিচার্সের প্রয়োজন নেই সেটা বোঝান। এই তো কনভার্টেড।